হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। সবাইকে স্বাগত জানাচ্ছি উচ্চ মাধ্যমিক পদার্থ রসায়নের প্রোমো ক্লাসে। অর্থাৎ এই ক্লাসে আমি শাহরির মাহমুদ আছি তোমাদের সাথে। তোমাদেরকে ধারণা দিব উচ্চ মাধ্যমিক পদার্থ রসায়নের কোর্সটি তোমরা কীভাবে শুরু করতে পারো। তোমরা যারা নতুন সদ্য এসএসসি শেষ করেছো, অর্থাৎ জাস্ট এসএসসি পাস করেছো, অর্থাৎ তোমরা কলেজে ভর্তি হবে, তাদের জন্য আমরা এই কোর্সটি অর্থাৎ এই আজকের লেকচারটি ডিজাইন করেছি। তো চলো দেখে নেওয়া যাক আমরা কিভাবে অনলাইন থেকে বিভিন্ন ম্যাটেরিয়ালস বা অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলো করে বা অনলাইনে বিভিন্ন ম্যাটেরিয়ালসে আমরা কিভাবে উপকৃত হতে পারি বা আমাদের ক্লাসগুলো চালিয়ে নিতে পারি। তো ফার্স্টে আমরা দেখব কেমিস্ট্রি। আমি শুধু কেমিস্ট্রি নিয়ে আজকে আলোচনা করব, কারণ আমি যদি পদার্থ রসায়ন দুটি কোর্স নিয়ে আলোচনা করি, প্রত্যেকটির আবার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আছে, তো ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। তো আমি জাস্ট কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। তো সবাইকে স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ কেমিস্ট্রি। আমাদের অনলাইনে যখন ক্লাস করব বা কলেজে যখন নতুন ভর্তি হব, আগে একটা নিয়ম ছিল যে ফার্স্ট পেপার দিয়ে, যে কোনো সাবজেক্টে ফার্স্ট পেপার দিয়ে পুরো একটি বছর বা ফার্স্টে চলে যেত। বাট এখন যেটা হচ্ছে সব কলেজে, বেশিরভাগ কলেজেই বলবো যে যে কোনো সাবজেক্টের প্রথম এবং দ্বিতীয় পত্র একসাথে চালিয়ে নেওয়া হয়, অর্থাৎ একসাথে দুইটা শুরু হয়। তো আমরা দেখবো আস্তে আস্তে প্রথম পত্র দিয়ে আপাতত শুরু করব, তারপর হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্র দিয়ে শুরু করতে পারি। অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস বা ভিডিও টিউটোরিয়াল যে কোনো কিছুই দেখো না কেন, তোমাদের সবচেয়ে বড় সমস্যা থাকে এই জায়গাটাতে, অর্থাৎ প্র্যাকটিস, প্রবলেম অ্যান্ড সলিউশন। এই জিনিসটি করো না দেখে তোমাদের অনলাইন থেকে যে ক্লাসগুলো করো তোমরা সেখান থেকে লাভবান হতে পারো না। মানে জাস্ট ভিডিও দেখে রেখে দাও, তখন তোমাদের ফলাফল হয় শূন্য। তারপর বিভিন্ন প্ল্যাটফর্মে তুমি মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবে। এছাড়াও যদি লাইভ ক্লাস করো, সেখানে যারা লাইভ ক্লাস নেন তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে, যেমন আমার প্ল্যাটফর্মে কাজ করার সুবিধা আছে। অর্থাৎ তুমি মডেল টেস্ট দিতে পারো, তুমি মডেল টেস্ট দিয়ে নিজেকে ঝালিয়ে নিতে পারো। ওই মডেল টেস্টগুলো অবশ্যই সততার সাথে, যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম, অবশ্যই সততার সাথে এবং নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য একটি মোক্ষম উপাদান। তারপর সর্বশেষ যে উপাদানটি আসে, তোমরা যদি এভাবেই অনলাইনে কন্টিনিউ করা যায়, ইচ্ছা করলে নিজস্ব ইচ্ছা শক্তি দিয়ে তোমরা অনলাইনে সকল কোর্সগুলো কমপ্লিট করতে পারো, তাহলে শেষ পর্যন্ত যে ধাপটি আসবে সেটা হচ্ছে টেস্ট পেপার সলভ। এই ধাপটিও খুব গুরুত্বের সাথে শেষ করতে হবে তোমাদের। রেফারেন্স বুক, তোমরা যারা নতুন এইচএসসিতে ভর্তি হবে বা এসএসসি শেষ করেছো, তাদের জন্য সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ হচ্ছে এইচএসসির বুক সিলেক্ট করা। তো আমি জাস্ট এখানে কিছু জেনারেল বুক আমি দেখাবো, যেই বইগুলো সাধারণত সারা বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রেই ইউজ হয়ে আসে, অর্থাৎ ব্যবহৃত হয় বা বেশিরভাগ স্টুডেন্ট ব্যবহার করে বা পড়ে। সেগুলোর মধ্যে রসায়ন বইগুলোর মধ্যে হচ্ছে একটা আহসানুল কবির ও রবিউল ইসলামের বই, এটাকে সংক্ষিপ্ত আকারে কবির ইসলামের বইও বলা হয়। তো এই বইটি খুবই জনপ্রিয় এবং খুবই সহজ ও সহজবোধ্য ভাষায় লেখা। তোমাদের শুরু করতে চাও তাদের জন্য এই বইটি একটি খুবই ভালো বই। তারপর যে বইটি দেখবো সেটি হচ্ছে সঞ্জিত কুমার গুহের। আমি এখানে সবগুলোই ফার্স্ট পার্টগুলো দেখাচ্ছি, কারণ তোমরা ফার্স্ট পার্ট দেখে বইগুলো কিনে শুরু করতে পারো। তারপর যখন তোমরা অলরেডি সেকেন্ড ইয়ারে উঠবে বা হচ্ছে ফার্স্ট ইয়ার কিছুটা অতিক্রম করবে তখন তোমরা বুঝতে পারবে সেকেন্ড পেপারের জন্য কোন কোন বইগুলো কিনা দরকার, বা তোমাদের একটা ধারণা হয়ে যাবে। তো আমি জাস্ট আজকে ফার্স্ট পেপারগুলো নিয়ে দেখাবো এবং কথা বলবো। তো রসায়নের সঞ্জিত কুমার গুহের যে বইটি রয়েছে সেগুলো একদম খুবই রিচ একটি বই, যে বইটি পড়লে বলা হয়ে থাকে তোমাদের ভার্সিটি লেভেলের যদি কোনো কাজে, অর্থাৎ বায়োকেমিস্ট্রি, ফার্মেসি বা কেমিস্ট্রি সাবজেক্টে কোনো প্রকার কেমিস্ট্রি দরকার হয়, তাহলে এই সঞ্জিত কুমার গুহের বইটি তোমাদের ফার্স্ট ইয়ার পর্যন্ত কভার করবে। শুধু কলেজ না, তোমাদের অ্যাডমিশন না, ভার্সিটি পর্যন্ত কিছুটা কভার করবে এই সঞ্জিত কুমার গুহের বই। এটার বেসিক এত স্ট্রং, এটা যদি তোমরা ঠিক মতো পড়তে পারো তাহলে আর কোনো কিছু লাগবে না বলা চলে। তারপর আসছে আমাদের হাজারি ও হারাধন নাগ। এটাকে যেহেতু সারস কিন্তু সিংহ হাজারি স্যার এবং অধ্যাপক হারাধন নাগ স্যার এই দুজন মিলে বইটি করেছেন, এবং সংক্ষিপ্তকে বলা হয় হাজারি হারাধন নাগ বা হাজারির বই বলা হয়, হাজারি রসায়ন বই। তো এই বইটি অনেক ভালো, খুবই রিচ একটি বই। তো আমরা এই তিনটি বইয়ের মধ্যে যে কোনো একটি ফলো করব, বা আমরা যখন ইন্টারে উঠবো অর্থাৎ কলেজে ভর্তি হব তখন ইন্টারমিডিয়েটে বা এইচএসসি লেভেলে তোমাদের তিনটি বই কিনতে পারো, বা দুইটি কিনতে পারো, বা একটি কিনে পড়া চালাতে পারো। বাট আমার রিকমেন্ডেশন থাকবে এইখানে তিনটি থেকে যে কোনো দুটি কিনে তোমাদের স্টাডিটা চালিয়ে যাওয়া।
এইখানে একটি কোশ্চেন হতে পারে, ভাইয়া আমরা এসএসসিতে মাত্র একটা সাবজেক্ট পড়েছি, তাও অনেক কম পড়া ছিল এবং সেখানে আমরা পুরো হাবুডুবু খাইছি, বাট এইখানে আমরা এতগুলো বই, আবার প্রত্যেকটার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কিভাবে শেষ করব? তো তোমাদের জন্য বলছি, এই সবগুলো বইয়ে টপিকস একই, জাস্ট কিছু টপিকস এই বইয়ে লেখা ভালো, কিছু টপিকস এই বই এবং কিছু টপিকস এই বইয়ে ভালো লেখা। তো সেই জন্য আমাদের যেটা করতে হয়, সব কয়েকটা বই বা কমপক্ষে দুইটা বই ইন্টারমিডিয়েটে প্রত্যেক সাবজেক্টে কাছে রাখতে হয়, যেন এই বইয়ের টপিক্সটা যদি আমি না বুঝি তাহলে আমরা এখানে এই বইয়ের সাহায্য নিতে পারি। এছাড়াও প্র্যাকটিস প্রবলেম যেগুলো সলভ করবো, এই বই থেকে করবো, বই থেকে করবো, এই বই থেকে করবো, 3 বই থেকে আমরা করতে পারি। এই জন্য আমাদের 3টি বই দরকার হয়। তো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, হ্যাঁ কলেজের লাইফটা একটু ক্রুশিয়াল, আমি ফার্স্টেই বলে নিয়েছি যে, বা সবাই জানে যে কলেজের লাইফটাকে বলা হয় যুদ্ধ, তোমার নিজের সাথে যুদ্ধ, বা হচ্ছে খুবই ক্রুশিয়াল টাইম। কারণ এইখানে তুমি শুধুমাত্র বোর্ড এক্সাম ফেস করবে না, এই বোর্ড এক্সামের পর সবচেয়ে বড় তোমার জীবনের পরীক্ষা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের এক্সামকে তোমাকে উতরায়ে তারপর তোমার পাবলিকে চান্স করে নিতে হবে। তো সেইভাবে নিজেকে এখন থেকে প্রস্তুত করা প্রয়োজন। তারপর আমরা দেখবো ফিজিক্সের রেফারেন্স বুক। ফিজিক্সের রেফারেন্স বুকের মধ্যে আমি 2টি বইয়ের নাম বলবো, একটা হচ্ছে শাহজাহান তপন স্যারের বই, একটা হচ্ছে আমিন হোসেনের বই। মোটামুটি এই 2টি বই পড়লে তোমরা নিজেকে এইচএসসির জন্য প্রস্তুত করতে পারবে। বাট আপাতত খুবই সহজবোধ্য ভাষায় লেখা পদার্থবিজ্ঞান শাহজাহান তপনের বই, এই বইটি দিয়ে তোমরা শুরু করতে পারো। তারপর অনলাইনে যখন তোমরা ক্লাস করবে কি কি ম্যাটেরিয়ালস তোমাদের দরকার হতে পারে সেটা আমরা একটু দেখে নিই। এটার মধ্যে রয়েছে প্রতিটি বিষয়ে আলাদা নোট খাতা। একটু দাঁড়াও, তোমাদের জন্য একটু হাইলাইটার নিয়ে নিচ্ছি। প্রতিটি বিষয়ে আলাদা নোট খাতা তোমার দরকার হতে পারে না, অবশ্যই দরকার হবে। কারণ প্রতিটি বিষয়ের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের জন্য যদি আলাদা খাতা না বানাও, তাহলে যেটা হবে সেটা হচ্ছে সবই পড়বে, সবই মুখস্থ করবে, এক সময় গিয়ে সব যখন ভুলে যাবে, ফ্ল্যাশব্যাক করার মতো, অর্থাৎ তুমি যে মেমোরিটা গেইন করেছিলে সেটাকে যে ফ্ল্যাশব্যাক করে আবার নতুন করে পড়াটা জাস্ট এক পলকই বা এক ঝলকই শেষ করে দিবে, সেটা আর হবে না। তো অবশ্যই যে কোনো সাবজেক্টে ক্লাস করার আগে, সেটা হোক অনলাইনে সেটা হোক অফলাইনে, অবশ্যই প্রতিটি বিষয়ে আলাদা নোট খাতা বানিয়ে নেবে। তারপর সায়েন্সের সবচেয়ে বেশি অবিচ্ছেদ্য যে উপাদানটি সেটি হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরটি সবসময় তোমরা প্রাইভেটে যাও, অনলাইনে ক্লাস করো বা যেখানেই যাই করো না কেন, এই সায়েন্টিফিক ক্যালকুলেটরটি সাথে রাখবে। তারপর এফবি অথবা লাইভে তোমরা যে লাইভ ক্লাসগুলো করবে সেখান থেকেও তোমরা বিভিন্ন ম্যাটেরিয়ালস সংগ্রহ করে রাখবে। লাইভ ক্লাস ছাড়াও তোমরা ইউটিউবের বিভিন্ন টিউটোরিয়াল রয়েছে, সেখান থেকে শিখতে পারো। সেখান থেকে যে জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবে তোমাদের নেওয়া দরকার, স্ক্রিনশট। বিভিন্ন স্থানে ভিডিওকে থামিয়ে, যেহেতু ভিডিও যখন পড়ায় তখন তোমরা লেখার জন্য এনাফ সময় পাও না বা পর্যাপ্ত পরিমাণ টাইম পাও না, তো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ভিডিওটা রেকর্ড করে রাখতে পারো, যে পার্টটা ইম্পর্টেন্ট মনে হয় বা হচ্ছে যে ভিডিওগুলো ইম্পর্টেন্ট মনে হয় সেটাকে রেকর্ড করে রাখতে পারো। ট্রুথফুলনেস, থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে ট্রুথফুলনেস। তোমাদের যখন এক্সাম হবে বা তোমরা যখন কোথাও পরীক্ষা দিবে বা মডেল টেস্ট দিবে অনলাইনে, তো তোমাদের নিজস্ব যে সততা সেটা অবশ্যই বজায় রাখতে হবে, নাহলে তুমি নিজেকে নিজে ঝালিয়ে নেওয়ার যে চেষ্টা, এটা তো আসলে নাম্বার নাই বা হচ্ছে তোমাদের ওরকম কোনো জাস্টিফিকেশন নয়, বাট এই সততা যদি না থাকে, তোমরা বই দেখে যদি পরীক্ষা দাও বা হচ্ছে অন্য কারোটা চুরি করে দাও, তাহলে তোমাদের নিজস্ব যে পরীক্ষা বা নিজস্ব যে নিজেকে ঝালিয়ে নেওয়ার যে একটা প্রয়াস, সেটা পুরোপুরি ব্যর্থ হবে। তারপর তোমাদের একটি ছবি দেওয়া হচ্ছে এখানে। এই বলতে পারো এই ছবিটিতে কি আছে, কি কারণে আমি এই ছবিটি এখানে দিয়েছি বা এই ছবিটির মাধ্যমে কি বোঝাতে চাওয়া হয়েছে? এই ছবিটি তোমাকে বলছে তোমরা যে এতদিন এসসিতে কেমিস্ট্রি শিখে আসলে সেটাকে আসলে শিখেছো ভালো করে? ডু ইউ রিয়েলি নো অ্যাবাউট কেমিস্ট্রি? তোমরা কতটুকু জানো কেমিস্ট্রি? বা ফিজিক্সের সময় তখন তোমাদের জিজ্ঞেস করা হলো তোমরা কতটুকু ফিজিক্স জানো, কতটুকু ভৌত জ্ঞান বা ভৌত জিনিস সম্পর্কে জ্ঞান রাখছো, বা তোমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো ঘটে যাচ্ছে সেগুলো সম্পর্কে কতটুকু জ্ঞান রাখছো?
তো যাই হোক, আমরা এই ছবিটাতে ব্যাখ্যাতে চলে যাই। তো এইখানে আসলে কি ব্যাখ্যা করছে সেটা জানার আগে আমরা দেখি ওদের কথোপকথনগুলো একটু জাস্ট খেয়াল করি। এই যে তোমাদের এই ফ্রেন্ডটি বলছে, হ্যাঁ সি আই এম মেকিং সামথিং এভার ডিসকভার্ড, অর্থাৎ দেখো আমি কি বানাচ্ছি, এমন একটা জিনিস বানাচ্ছি যেটা এই যাবৎকালে কেউ আবিষ্কার করতে পারেনি বা আবিষ্কার করেনি। তারপর যে ফ্রেন্ডটি বলছে, গাইস জাস্ট সি আই এম মিক্সিং আপ দিস টু ডিসকভার নিউ। সে এই বন্ধুটি, অর্থাৎ তোমাদের এই বন্ধুটি দেখো একটি জারের মধ্যে একটি টেস্ট টিউব দিয়ে কিছু একটা মিশাচ্ছে। দেখো আবার উপর থেকে পাইপ থেকে কি যেন একটা পড়ছে এখানে। তো সব কিছু মিলিয়ে জাস্ট চিন্তা করতে পারো কি ভয়ানক একটা কাজ তারা করছে, বা কোন দিকে আগাচ্ছে তারা নিজেরাও জানে না। তো ডিসকভার নিউ, সেও অর্থাৎ তোমাদের এই বন্ধুটিও নতুন কিছু আবিষ্কারের জন্য উঠে পড়ে লেগেছে। বাট ইট ইজ টু ডেঞ্জারাস। আবারও বলছি, এটা খুবই মারাত্মক বিপদ ডেকে আনতে পারে তোমাদের জন্য। যে কোনো ল্যাবে কাজ করো, তোমাদের যারা কলেজ লেভেল উঠবে তারা অবশ্যই বিভিন্ন ল্যাবে কাজ করবে। হয়তো এসএসসিতে বা স্কুল লাইফে করা হয়নি, বাট অবশ্যই এইচএসসিতে অর্থাৎ 11-12 ক্লাসে তোমরা অবশ্যই ল্যাবে যাবে। তো আশা করি তোমাদের থেকে এরকম কিছুটা এক্সপেক্ট আমি করতে চাচ্ছি না। তোমরা আশা করি খুব ভালোভাবে সব কিছু জেনে শুনে করবে এবং ভালোভাবে হ্যান্ডেল করবে। ল্যাবের কাজগুলো, এক্সপেরিমেন্টগুলো সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবে। এখন আমরা দেখি এইখানে আমাদের কি কি ভুল ছিল। যদি খেয়াল করো তাহলে এখানে দেখতে পাবে এই যে তোমাদের বন্ধুগুলো পুরোপুরি যে ল্যাবটা একদম অগোছালো করে রেখেছে, এবং দেখো জায়গায় জায়গায় রিএজেন্ট ফেলে রেখে দিয়েছে, যেটা তোমাদের জন্য খুবই মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। কারণ এখানে রয়েছে বিভিন্ন ধরনের রিএজেন্ট, কেমিক্যাল, যেগুলো খুবই পয়জনাস বা খুবই তোমাদের জন্য ক্ষতিকর। সেই জিনিসগুলো যদি এইভাবে অপব্যবহার করো বা বিভিন্ন জায়গায় ফেলে রাখো, তাহলে যে কোনো সময় পাড়া লেগে হোক বা গায়ে লেগে হোক, এই যে তোমাদের দেখো ডেস্কটাও অগোছালো, এই যে পড়ে যাচ্ছে রিএজেন্ট, পড়ে যাচ্ছে, কেমিক্যালটা তোমাদের গায়ে পড়তে পারে, বা সেখান থেকে যে ধোঁয়া বেরোয় সেই ধোঁয়াটা, এই যে ধোঁয়াগুলো তোমাদের নাকে যেতে পারে, সেগুলো তোমাদের শরীরের জন্য অনেক বেশি পয়জনাস হতে পারে, ক্ষতিকর হতে পারে, যে কোনো লাংস বা হার্ট যে কোনো কিছু এফেক্ট করতে পারে। তারপর যে জিনিসটা আমরা দেখো তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটি সেটি হচ্ছে বই থেকে আহরিত নলেজ বা জ্ঞান নিয়ে, সেই আহরিত জ্ঞান দিয়ে তোমরা তোমাদের এই এক্সপেরিমেন্টগুলো করার কথা ছিল, কিন্তু সেটা না করে তোমরা কি করছো, জাস্ট ল্যাবে গিয়ে আমরা দেখি তো এটা মিশে কি হয়, ওটা মিশে না। সায়েন্স কখনো উলটপালট জিনিস বা আজে বাজে জিনিস থেকে আসেনি। সায়েন্স একটি নির্দিষ্ট পন্থা অবলম্বন করে এসেছে। তো তোমরা বলতে পারো যে ভাইয়া অনেক বিজ্ঞানী তো অনেক পাগলামি করে অনেক কিছু আবিষ্কার করে ফেলছে। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কেউই পাগলামি করে খুব সহজে সব কিছু আবিষ্কার করেনি। সবারই আগে সেই জিনিস সম্পর্কে গভীর ধারণা ছিল, গভীর ধারণা অর্জন করেছে, অর্থাৎ বই পড়ে ধারণা অর্জন করেছে। তারপর তারা বিভিন্ন এক্সপেরিমেন্টে গিয়েছে, বিভিন্ন এক্সপেরিমেন্ট হাজারবার করার পরও মেলেনি, বাট এমন একটা সময় দেখা গেছে হঠাৎ নর্মাল একটা কোনো ঘটনা বা এক্সপেরিমেন্টের মাধ্যমে সেটা আবিষ্কৃত হয়ে গেছে, যেটা আমরা জানি বা সেটা আমাদেরকে মজা করে উপস্থাপন করার জন্য এমনভাবে তুলে ধরা হয় যেন ওই জিনিসটা তখনই আবিষ্কার হয়ে গেছে, অর্থাৎ মুহূর্তের মধ্যে জিনিসটা আবিষ্কার হয়ে গেছে। বাট না, প্রত্যেকটা জিনিসের ভিতরে থাকে অনেক বেশি জ্ঞান, পিছনে থাকে অনেক সাধনা, সব কিছু মিলিয়ে তোমরা যে কোনো জিনিস আবিষ্কার করার দিকে এগিয়ে যেতে পারো। তো এইভাবে যদি বলি, তো এইখানে হচ্ছে এই যে পানি, তোমাদের মতোই একজন বন্ধু দাঁড়িয়ে আছে, তো হাতে কি এটা বলতে পারো, এই হাতে জাস্ট এই জিনিসটা একটু বর্ণনা দিচ্ছি আমি। এই হাতের জিনিসটি একটু পিচ্ছিল টাইপের। এটি যখন সে বুঝতে পারছিল না এটি দিয়ে কী করবে, হঠাৎ করে মনে করো ওর পিছন দিক দিয়ে টিচার চলে আসলো। তো টিচারকে দেখে ও ল্যাবে ঢুকে কোনো একটা জিনিস হাত দিয়েছে, সে তো জাস্ট বুঝতে পারছিল না কি করবে, তো সামনে পানির পাত্র পেয়ে সেটা পানিতে ফেলে দিল। তারপর যা ঘটলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। কি ঘটলো জানো? তারও একটু দেখে আসি। सोडियम मेटल पीस निकालते हैं और इसमें डालते हैं। रेडी गो।
দেখেছো কি অবস্থা হয়? আবার একটু দেখি। তো যদি সোডিয়াম মেটালে তোমরা কোনো কাজ করতে চাও তাহলে এই অবস্থা হয়। তো তোমাদের এই বন্ধুটি আসলে যা করছিল এটা ছিল একটা স্টোরি অফ এ মেটাল। সে কখনোই একদমই বুঝতে পারেনি এটি ধরতে অনেকটা পিচ্ছিল থাকে, দেখতে অনেকটা রবারের মতো সাদা। তো যেহেতু এটা সাদা, ধরতে পিচ্ছিল, অনেকটা রবারের মতো, এটাকে ছুরি দিয়ে কাটা যায়, সো সে একদমই কল্পনাও করতে পারেনি এটা একটা মেটাল হতে পারে এবং পানির সাথে এত বড় বিস্ফোরণ ঘটিয়ে দিতে পারে। তো দেখো কি রিয়াকশনটি ঘটে এখানে। পানির সাথে এখানে রিয়াকশনটি বড় কথা না, বাট সোডিয়ামের একটা ক্যারেক্টারিস্টিক আছে যেটা আমরা জানবো যখন পর্যায় সারণী অধ্যায়টি পড়বো। কিছু ক্যারেক্টারিস্টিক আছে যেটার কারণে পানির সাথে খুবই তীব্রভাবে এই সোডিয়াম এবং পটাশিয়াম বিক্রিয়া করে এবং মাঝে মাঝে ব্লাস্ট হয়, মাঝে মাঝে আগুন ধরিয়ে ফেলে। তো এই সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তো এভাবে আমরা যে কোনো জিনিস করার আগে বা এক্সপেরিমেন্ট চালানোর আগে সেটা সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করে নিতে হবে, গভীরভাবে জেনে নিতে হবে, তাহলে আমরা সেটা সঠিকভাবে অপারেট করতে পারবো। তো তোমাদের জন্য এখানে আরেকটি কার্টুন রেডি করা হয়েছে। সো হোয়াট ক্যান ইউ ডু স্যার বা ভাইয়া, আমি কি কিছুই করতে পারবো না? আমাদের জন্য কিছুই করার নেই? আমরা কি কোনো কিছু জীবনে নতুন আবিষ্কার করবো না, নতুন কোনো কিছু এক্সটেন্ড করবো না? হ্যাঁ, তোমাদের জন্য কোশ্চেনের উত্তর হচ্ছে হ্যাঁ করবে। বাট দেখো তোমাদের এই বন্ধুটি আগের বন্ধুদের তুলনায় কতটুকু সেন্সিটিভ, এবং খুবই ভালো করে খেয়াল করে দেখবে সামনে তার একটি বই আছে, কলম নিয়ে বসেছে এবং নোট পেপার আছে, কিছু নোট পেপারে সে নোটস টুকে রাখছে। এবং দেখো সে হাত দেয়নি। এই যন্ত্রপাতিগুলো যেখানে স্যার এক্সপেরিমেন্ট চালাচ্ছ সেগুলো হাত না দিয়ে জাস্ট কোশ্চেন করছে যে কি ব্যাপার, কি ঘটছে এখানে। সো আমরা কমিক্সটা একটু দেখে আসি। সে জিজ্ঞেস করছে হোয়াট হ্যাপেনিং স্যার, হ্যাঁ হোয়াট আর ডুইং। ও সরি, ফার্স্টে হচ্ছে সে জিজ্ঞেস করছিল নিজে নিজে মনে 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 জিজ্ঞেস করছিল হোয়াট হ্যাপেনিং, কি ঘটছে এখানে, এবং সে সেটা বোঝার চেষ্টা করছিল। তারপর তার স্যার এসে তাকে জিজ্ঞেস করলো হ্যাঁ হোয়াট আর ইউ ডুইং। এই যে তোমাদের টিচার এরকম করে তাকায় না তোমার দিকে? আচ্ছা ঠিক আছে। তো আমরা তারপর স্টেপে চলে যাচ্ছি। স্যার আই জাস্ট ওয়ান্ট টু নো হোয়াট হ্যাপেনিং। সে জানতে চাচ্ছিল, সে কিন্তু হাত দেয়নি, সে কিন্তু কোনো অ্যাপারেটাস বা কোনো যন্ত্রপাতিতে হাত দেয়নি, সে জাস্ট জানতে চাচ্ছিল এখানে কি ঘটছে। সে এসে সেটা স্যারকে জিজ্ঞেস করলো। তো স্যার জেনে খুব খুশি হলো, তো যে রাগটা চলে গেলো। তো স্যার তাকে বোঝানো শুরু করলো যে ইন অর্ডার টু নো দিস, তুমি যদি এটা জানতে চাও, তো বুঝতে চাও, ইউ মাস্ট হ্যাভ টু নো দ্য সায়েন্স বিহাইন্ড দিস এক্সপেরিমেন্ট। তো তোমাকে অবশ্যই এইটার পিছনের যে সায়েন্স বা এক্সপেরিমেন্ট কীভাবে চালানো হয় সেগুলো জানতে হবে, এবং বইয়ে কেন ঘটছে প্রত্যেকটা বিক্রিয়া এবং এখানে এটার পিছনে যে সায়েন্সটা কি সেটা তোমার অবশ্যই ভালো করে জানতে হবে। সায়েন্স, সে অবাক হয়ে জিজ্ঞেস করলো সায়েন্স, এটার পিছনে সায়েন্স আছে বা কি সায়েন্স, জিনিসটা কি? তো টিচার বললো ইয়েস দ্য সায়েন্স বিহাইন্ড দিস ইজ কেমিস্ট্রি। তো তোমাদেরকে এই এক্সপেরিমেন্ট এবং বিভিন্ন ল্যাবের তথ্য সম্পর্কে জানতে, ল্যাবের কাজ করতে হলে অবশ্যই ভালো একটি জ্ঞান অর্জন করা দরকার। সো হাউ ক্যান ইউ লার্ন অর মেক নিউ ডিসকভার। তো তোমরা নতুন জিনিস আবিষ্কার করবে বা এক্সপেরিমেন্ট করবে, অবশ্যই করবে, বাট আমার সাজেশন থাকবে অবশ্যই যে কোনো জিনিস সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান নিয়ে তারপর যাবে। ওকে, অনলাইন ক্লাস করার সময় যদি তোমরা লাইভ ক্লাস করো তাহলে কি কি নিয়ম মেনে চলবে? অবশ্যই বেশিরভাগ সময়ই অডিও ভিডিও অফ করে রাখবে, আর যখন টিচার কোনো কোশ্চেন করবে তখন খুলে অ্যান্সারটা দিবে। জয়েন করার পর লাল বাটনে ক্লিক করে বারবার লিভ দেবে না। তো লাল বাটন থেকে অনেক লিভ নেয় আবার জয়েন করে, অনেক লিভ নেয় জয়েন করে। তো চেষ্টা করবো অন্য কিছু না করতে, মেসেঞ্জার বা অন্য কিছুতে কোনো টেক্সট আসলেও সেটা না করো, সেটাতে রিপ্লে আপাতত দেওয়ার দরকার নেই, লাইভ ক্লাসগুলো সিরিয়াসলি করবে। তারপর চ্যাট বক্সে তোমাদের যে কোনো প্রশ্ন যখন টিচার একটি পড়ানোর রিদমে আছে, আচ্ছা টিচার একটি নির্দিষ্ট দিকে আগাচ্ছে বা নির্দিষ্ট জিনিস বুঝাচ্ছে, তখন তোমরা অন্য কিছু নিয়ে হুট করে প্রশ্ন করে টিচারের যে গতিটা সেটা থামিয়ে দিবে না। নর্মাল মোডে ভিডিও সাইজ ছোট মনে হলে মোবাইলের ল্যান্ডস্কেপ মোড হচ্ছে, অর্থাৎ আমরা যে মোবাইল লম্বা করে নিই সেটাকে যদি ঘুরিয়ে নিই তাহলে মোবাইল ল্যান্ডস্কেপ মোডে চলে যায় এবং আমরা যে কোনো ভিডিও বড় করে দেখতে পারি। যদি পারা যায় তাহলে হেডফোন ব্যবহার করো। তুই হেডফোন ব্যবহার করে তুমি যেমন স্পষ্ট শুনতে পাবে, তোমার কথাও টিচার স্পষ্ট শুনতে পাবে। এছাড়া তাহলে যদি তোমার প্রশ্ন উত্তর করার সময় আমাদের শুনতে বুঝতে দুজনেরই সুবিধা হবে, যে তোমার টিচার এবং তোমার দুজনেরই সুবিধা হবে। এবং যদি ইউজ না করো তাহলে যেটা হয়,
তোমার স্পিকার দিয়ে বেরোনো শব্দ তোমার যে মাউথ স্পিকার আছে সেটাতে আবার যায়, এভাবে যে পড়ায় তার কাছে ইকোর তৈরি হয়। সো এই জিনিসটা অনেক খেয়াল করে না, এবং এই কারণে যে কোনো লাইভ ক্লাসে দেখতে পাবে প্রচুর প্রচুর পরিমাণ ইকো প্রবলেম হচ্ছে। ইকো মানে হচ্ছে প্রতিধ্বনি, একই কথা টিচার যেটা বলছে বা অন্য কেউ যেটা বলছে সেটা বারবার প্রতিধ্বনিত হচ্ছে। কারণ একটাই, এই যে তুমি মিউট করে রাখছো না, আর দ্বিতীয় হচ্ছে তোমরা হেডফোন ইউজ করতেছো না। হেডফোন ইউজ না করলে স্পিকার দিয়ে বেরোনো শব্দ মাউথ স্পিকার দিয়ে আবার যায়, এভাবে প্রত্যেকের হেড স্পিকার দিয়ে বের হয়েছে মাউথ স্পিকার দিয়ে যায়, তখন একটা গোলযোগ তৈরি হয় এবং প্রচণ্ড শব্দ হয়, তখন প্রতিধ্বনি হয় একই কথার। তো আমাদের চারদিকে চলছে মহামারী, যার জন্য আমাদের এই লাইভ ক্লাস বা হচ্ছে আমাদের পিছিয়ে পড়া কলেজে তোমরা অনেকেই ভর্তি হতে পারছো না। তো স্টপ করোনা ভাইরাস, আমাদেরকে করোনা ভাইরাসকে রুখতে হলে অবশ্যই কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাসায় থাকবো, স্টে এট হোম এবং কিপ সেফ, আমাদের নিজেকে সেফ রাখবো। শুধু সেফ রাখা মানে এই না তোমরা যে আপকামিং ওয়ার্ল্ড তোমাদের থেকে যুদ্ধ মঞ্চ আসছে সেখান থেকে তোমরা পিছিয়ে যাবে। তো তোমাদের কি কি করা যেতে পারে? বাট মেক শিওর ইউ আর আপ টু ডেট। হ্যাঁ, বাসায় থাকবে, কিপ সেফ থাকবে, বাট তুমি তোমার নিজেকে শিওর করো যে তুমি আপ টু ডেট আছো, অর্থাৎ যুগের সাথে তাল মিলিয়ে চলছো, বা তোমার সামনে যে আপকামিং ওয়ার্ল্ড যেটাকে তোমাকে ফেস করতে হবে সেটা জন্য প্রস্তুত থাকতে হবে। ইউ আর, সেকেন্ড যে অপশনটি সেটা হচ্ছে ইউ আর স্ট্রং অ্যান্ড কোয়ালিফাইড এনাফ টু ফাইট পোস্ট প্যান্ডামিক সিচুয়েশন। পোস্ট প্যান্ডামিক মানে কি? করোনা বা মহামারীর পরের সিচুয়েশন, তাতে ফাইট করার জন্য, অর্থাৎ যুদ্ধ করার জন্য বলি বা হচ্ছে ফেস করার জন্য তোমাদের টোটালি প্রিপেয়ার থাকতে হবে। তারপর বলবো যে আগেও বলেছি এখন আবার বলছি যে ডোন্ট ওয়াস্ট ইউর টাইম, শুধু শুধু আজে বাজে কাজে তোমাদের টাইমগুলো নষ্ট করবে না। তারপর হচ্ছে বলছি যে মেক ইউর টাইম এফিশিয়েন্ট, তোমাদের টাইমগুলো যথাযথ কাজে লাগানোর জন্য তোমরা অবশ্যই বিভিন্ন স্টাডি রিলেটেড জিনিসের সাথে যুক্ত হবে। সেটা হতে পারে স্পিকিং ইংলিশ, সেটা হতে পারে রাইটিং ইংলিশ, সেটা হতে পারে ফিজিক্স, সেটা হতে পারে কেমিস্ট্রি, সেটা হতে পারে যে কোনো সাবজেক্টের সম্পর্কে যে কোনো জ্ঞান অর্জন করা, বা কোনো সফটওয়্যার শেখা, যেমন মাইক্রোসফট অফিসের বিভিন্ন সফটওয়্যার যেমন ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল। হ্যাঁ, এগুলোর জন্য যে সবাই ভুল করে এই করোনা বা বিভিন্ন জায়গার মধ্যে আমি দেখেছি যে এসএসসি শেষ করার পর তোমরা বিভিন্ন কোর্সে ভর্তি হও, কোনো দরকার নেই। অনলাইনে অনেক টিউটোরিয়াল আছে, সেখান থেকে তোমরা এই কোর্সগুলো করে ফেলতে পারো। এছাড়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে সফটওয়্যার যদি তুমি না ঘাটাঘাটি করো তাহলে শিখতে পারবে না। সো সব সফটওয়্যার ঘাটাঘাটি করবে, এমনিতেই অনেক কিছু শিখে যাবে, মোটামুটি একটা বেসিক ধারণা নিয়ে রাখতে পারো মাইক্রোসফট অফিস সম্পর্কে। এছাড়াও স্টাডি তো আছেই। তা আজে বাজে কাজে শুধুমাত্র ফেসবুক আর ইউটিউব স্ক্রলিং করে সবগুলো টাইম প্লিজ নষ্ট করো না। তো আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেল নাম হচ্ছে ইনকোয়ারি ইউরসেলফ। তো আর কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো বা আস্ক করতে পারো, কোশ্চেন লিখতে পারো। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করে জানাবে, যে তোমাদের বন্ধুরাও যেন উপকৃত হয়। তো আশা করি সামনে কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।